এক, সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতেছে বারবার। সেকেন্ড হচ্ছে যে একটা মানুষের নামে একটা মামলা থাকলেই মানুষের লাইফ ঝিরঝির, বিটিভি চ্যানেলের মতন। কিন্তু আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা 5টা মামলা দিয়ে রাখছে। 2টা দিছে আপনার হুমকি মামলা, একটা হচ্ছে অ্যাটেম্পট টু মার্ডার মামলা, আবার একটা হচ্ছে ধর্ষণ মামলা। সবগুলো মামলা ভিত্তিহীন, কোনো মামলার কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষ্য নাই, একদম মিথ্যা মামলাগুলো করে রাখছে। আসলে বাংলাদেশের আইনের প্রতি আমি শ্রদ্ধা জানাই। মেয়েদের জন্য অনেক ভালো ভালো আইন তৈরি করছে, কারণ অনেক মা বোনরা নির্যাতনের শিকার হয় বাস্তব জীবনে, তাদের জন্য আইনগুলো তৈরি করা হয়েছে। কিন্তু এই আইনগুলোর অপব্যবহার করতেছে লেলার মতন মহিলারা। লেলার মতন মহিলারা, হাজার 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 মহিলারা আছে, হাজার হাজার মেয়েরা আছে, হাজার হাজার মা বোনরা আছে। মারা শ্রেষ্ঠ, আবার মারাই নিকৃষ্ট। মেয়েরাই মা, মেয়েরাই মার জাত, মেয়েরাই বোর জাত, মেয়েরাই আবার এখন কিছু বলতেছে না ওরকম ভাবে। আমি দেখছি এই মামলাগুলো অপব্যবহার করে অনেক মেয়েরা ব্যবসাও করে, বিজনেস করে। সব মেয়েদেরকে বলতেছি না আমি, কিছু মেয়েরা আছে যারা বিজনেস করে, এই মামলাগুলো, এই ধারাগুলো কাজে লাগায়, অপব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে ছেলেদেরকে ট্র্যাপে ফাঁসায়। দেখা যায় দুইজনের সম্মতিতে একটা কিছু হয়ে গেছে, হওয়ার পরে এখন এসে ছেলের কাছে দাবি করতেছে আমার এত টাকা দিতে হবে, এটা দিকে এটা করতে হবে, সেটা করতে হবে, এই ডিমান্ড ওই ডিমান্ড পূরণ করতে না পারলেই জেল খাটছা। এরকম হইতেছে। কিন্তু আমি এই যে 2বার জেল খাটলাম, 2বারই মিথ্যা মামলায় জেল খাটছি। প্রথমবার যেটা খাটছি এটা তো একটা আক্ষেপ আছে যে জীবনের প্রথম কোনো ভুল না করে জেল খেটে আসছি। আমার বউ যেটা খাটাইছে এটাতে আমার তো আক্ষেপ নেই, কষ্ট নেই। আমার বউ আর 10 টাকা খাটাইলেও আমার কষ্ট পাবো না আমি, কারণ আমার বউ আমি মনে করি যে আমার শুধরানোর জন্য পাঠাইছে, নিজেকে সংশোধন করার জন্য পাঠাইছে জেলখানাতে। তো এটা আমি মনে করতাম, বের হওয়ার পর বুঝলাম যে না, ও আমার কষ্ট দিতে চাইছে। কারণ এখন পর্যন্ত আমার সাথে ফোন দিয়ে ভালো করে কথা বলে নাই। আমি প্রত্যেকবার সবসময় আমি ওর কাছে আকুতি মিনতি করি যে আমার সাথে সুন্দর করে কথা বলো, আমাকে বকাবকি করো না, আমার সাথে বকাবকি করো না। ও ফোন দিলে বকা ছাড়া কোনো কথা বলে না। এখন কত আর বকা শোনা যায়, এই জন্য আমি কথা বলি না, ওর ডিস্টার্ব করি না, ওর মতো থাকুক। ওর সাথে কথা বলতে গেলে ও ঝগড়া করে, বকা দেয় আমাকে। ভালোবাসাটা নষ্ট হয়ে যেতেছে আস্তে আস্তে। আমি চাই না আর ভালোবাসা নষ্ট হোক। যতটুকু ভালোবাসার জন্য আসছে বুকের মধ্যেই থাকুক, চাপা থাকুক, ও ভালো থাকুক। আর আরো যেগুলো বলতেছিলাম লালার বিষয়ে, যে মামলাগুলো করে রাখছে, মামলা করে জ্বালাচ্ছে, সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করতেছে। আমার সোশ্যাল অ্যাকাউন্টগুলো যতগুলো পেজ আছে, আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, টিকটক অ্যাকাউন্ট, এগুলো সব ব্যান করাচ্ছে, ডিজেবল করাচ্ছে হচ্ছে আপনার লায়লা, টাকা দিয়ে করাচ্ছে। এটা সম্পূর্ণ প্রমাণ আমার কাছে আছে, সব কিছু আমার কাছে আছে। কিন্তু ওর মতন বুক ফুলায় চলতেছে, বুক ফুলায় ঘুরতেছে, ওর মতো কন্টেন্ট করতেছে, ওর মতন আরো কন্ট্রোভার্সি করতেছে। এই দেখেন, লায়লা বলে যে আমার সংসার ভেঙে মোহনা তুমি সংসার করতে গেছো, তোমার সংসার কিভাবে সুখী হবে। তাহলে আমি বলতে চাই, লায়লার সাথে যদি আমার সংসার থেকে থাকে, লায়লার সাথে যদি আমার বিবাহ হয়ে থাকে, তাহলে আমি কেন বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় জেল খাটলাম? এখনো কেন সেই মামলাটা চলমান? সেই মামলায় আমি এখনো হাজিরা দেই, আমি এখনো ভুক্তভোগী, আমি এখনো হ্যারাসমেন্টের শিকার। এটা সবার কাছে আমার বিচার, সবার কাছে আমি বিচারটা চাই, সবার কাছে জানতে চাই যে কেন এখন পর্যন্ত মামলাগুলো চলমান। আর যেহেতু ধর্ষণ মামলা হয়ে গেছে, তারা সে আবার এসে সোশ্যাল মিডিয়াতে বলে আমার স্বামী ছিল, আমার সংসার ভাঙছে, এটা করছে, এটা করছে। এত সাহস কি? মানে ওর যখন যা ইচ্ছা করে তখন তাই করবে? এটা কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের পাওয়ারে? ওর বাবা ব্রিগেডিয়ার ছিল বা লেফটেন্যান্ট কর্নেল ছিল, ওর এক্স হাজবেন্ড 2জন লেফটেন্যান্ট কর্নেল ছিল, এগুলো কি তার পাওয়ার? এগুলো কি তার জোর? এই জোরে কি সে যা ইচ্ছা তা করে বাংলাদেশের বুকে? বাংলাদেশের বুকে কি আইন আর নাই? আইন কি দেখেন? আইন কি অন্ধ? আমি তো এখন মনে করছি আইন অন্ধ। আইনকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, তারপর তো আইন অন্ধ। একজন ডিএনএ টেস্ট করছে, ওর আমার ডিএনএ টেস্টে কোনো প্রকার আলামত আসে নাই, তারপরে এখনো মামলাটা চলমান। এই মামলায় আমি এখনো ভুক্তভোগী, এখনো দৌড়াদৌড়ি করতে হয় আমার এই ধর্ষণ মামলায়। ঠিক আছে, তারপর ওইখানে আমি এত কিছু বলতেছি না, আমি বলতে গেলে অনেক কথা চলে আসবে মুখ দিয়ে। রাগ উঠলে তো মানুষ রাগের মাথায় অনেক ভুল বলে ফেলে, মানুষ ভুলটা রাগের মাথায় করে। তো এতটুকুই বলতে চাই, ভাই কেউ একজন আগায় আসেন, আইনগত লোক হোক বা সমাজের লোক হোক, ওর পরিবারের লোক হোক, ওর গোষ্ঠীর লোক হোক, যেই হোক, একজন আগায় আসেন ভাই, আগায় এসে এগুলো একটু শর্ট আউট এগুলো শেষ করেন। এই যে দেখেন 2 দিন পর মানে সোশ্যাল মিডিয়াতে এসে এই চ্যাংরা ওই চ্যাংরা, এইটা ওইটা সেইটা, ড্রেস অর্ধেক পরে না, এটা করে সেটা করে, আমার বউকে নিয়ে এখন নাচাইতেছে, আমার সংসার নিয়ে খেলতেছে, কত কিছু করতেছে। দেখেন কন্ট্রোভার্সি কত প্রকার করতেছে। জেল থেকে বের হওয়ার পর আমি মাসুদ ভাইকে কল দিছি, মাসুদ ভাইকে কল দেওয়ার পর মাসুদ ভাইয়ের রিকোয়েস্টে আমি একজন মানুষ হিসাবে, আমার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে দেখা আমি কথা বলছি লালার সাথে। হ্যাঁ ঠিক আছে, আমি একজন মানুষ, যা হয়েছে পাস্টে তা হয়ে গেছে। আমি একজন মানুষ, শত্রুতা আমি করে লাভ নাই। ওর সাথে ভালোভাবে বন্ধুত্ব সম্পর্ক, বন্ধুত্ব সুলভ আচরণ রাখি। তো ওইটা দিয়ে কি করলো, ওটা কন্ট্রোভার্সি করে ফেললো একটা কথা বলা ওইখানে। আমি বললাম যে আমি আমার গাড়ি বিক্রি করতে চাই, বাইকগুলো বিক্রি করতে চাই। আমি তো কারোর কাছে মাগনা টাকা চাই না, আমি তো কারোর কাছে ফাও টাকা চাই না। আমি একটা ভয়েস শোনাই আপনাদেরকে।
আপনারা শুনেন। আমরা দেখতেছি লায়লা দিন দিন জোয়ান হচ্ছে এবং গতকালকে একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সুইমিং পুল। এগুলো তো আসলে অশ্লীলতা ছড়ানো ছাড়া আর কিছুই না, সোশ্যাল মিডিয়া নষ্ট করা ছাড়া আর কিছুই না। আমার পেজ নষ্ট হয়ে আছে, আমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে আছে, কিন্তু ও তো একসাথে 30টা-40টা পেজ মেনটেন করতেছে। আর এই লায়লাকে চিনেন কিভাবে আপনারা? কার মাধ্যমে চিনেন? কার ধারা চিনেন? ও আসছে কিভাবে সোশ্যাল মিডিয়াতে? ওর এই পরিচিতি আসছে কই থেকে সোশ্যাল মিডিয়াতে? আমি প্রিন্স মামুন ধারায় আসছে। আমি প্রিন্স মামুনকে সে কিভাবে চিনে? আমি প্রিন্স মামুন হওয়ার কারণে সে আমাকে চিনে। আমি স্ট্রাগল করে এই পর্যায়ে আসছি বলে ওনার মতন লায়লা আমার কাছে আসছে, আমার কাছে টাকা ইনভেস্ট করছে, এটা সেটা করছে। সে তার স্বার্থে করছে। সে আমার পিছনে 2 টাকা খরচ করে থাকলে 10 টাকা কামাইছে। আপনারা যান তার ফেসবুক পেজগুলো দেখেন, কতগুলো অ্যাকাউন্ট দেখেন, কতগুলো কামাই দেখেন, ট্রানজেকশনগুলো দেখেন, সোশ্যাল মিডিয়া থেকে যতগুলো কামাই আছে এগুলো কেমনে কামাইছে? ও তো 2000 কত সাল থেকে, 10 সাল থেকে 11 সাল থেকে ও ইউটিউবিং করে। ওর ইউটিউব চ্যানেল কবে ওপেন করে সেটা দেখেন। কবে ও ইউটিউব চ্যানেল খুলছে, কবে সোশ্যাল মিডিয়াতে আসছে। লায়লার, তারপর লায়লার পরিবারের অনেক আগে থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার শখ বা ইনফ্লুয়েন্সার হওয়ার শখ। কারণ ওদের এক একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হচ্ছে 2010 সালে, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা 2010 সাল, 15 সাল, কত আগে। মানে আমি যখন কন্টেন্ট ক্রিয়েশনে আসি নাই তার আগে থেকে তারা কন্টেন্ট ক্রিয়েশনে আসে, কিন্তু তারা সফলতা পায় নাই। তারা ওই লাইনঘাট বুঝে নাই কীভাবে ভিডিও করতে হয়, কীভাবে কী করতে হয়। আমার কাছে আসা আগ পর্যন্ত একজন ইউজার ছিল, জাস্ট সোশ্যাল মিডিয়ার একজন ইউজার ছিল যে শর্ট কন্টেন্ট দেখতো, আমার কন্টেন্ট দেখতো, আমার লাইভ পড়ে থাকতো সারাক্ষণ। আমাকে সে ম্যানুপুলেট করতে নিচে তার কাছে নিয়ে সে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পর যখন দেখছি আমি তার সাথে থাকবো না, আমি যখন চলে আসছি তার কাছ থেকে, বারবার চলে আসতেছি। দেখেন তার কাছ থেকে কিন্তু আমি একবার আসি নাই, বারবার চলে আসছি যে আমি থাকবো না তোমার সাথে। কারণ আমাদের কখনো কমিটমেন্ট ছিল না যে আমার তোমার সাথে বিয়ে করতে হবে, তোমাকে ভালোবাসি, তোমার সাথে থাকতে হবে। বলছে যে যা বলার তা সোশ্যাল মিডিয়াতে বলার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবো। তখন আমিও বুঝি নাই আসলে বিষয়টা, আমারও বয়স কম ছিল, অতটুকু বুঝতে পারিনি আমি যে আসলে এই বিষয়গুলো ভবিষ্যতে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। তো এইটার জন্য আমি সবার কাছে সরি, দুঃখিত। আমার ধারা এইসব জিনিসপত্র আবার দেখবেন না আপনারা কখনোই। আচ্ছা মামুন ভাই, এই যে মোহনা তো থাকতে যাচ্ছেন আপনার সাথে, এখন মোহনাকে ডিভোর্স দিবেন কি না, বা মোহনা আপনাকে ডিভোর্স দিবেন? মোহনাকে আমি কখনো ডিভোর্স দিব না। মোহনাকে আমি কখনো ডিভোর্স দিব না। ও যদি ডিভোর্স দিয়ে থাকে দিবে, সমস্যা নাই। আর এটা একটা প্রসিকিউশন আছে, যখন ডিভোর্স দিবে মেয়ে ও এক পক্ষ যদি ডিভোর্স দেয় 3 মাস পর অটোমেটিকলি এটা অ্যাকসেপ্ট হয়ে যায় বা ডিভোর্স হয়ে যায় 3 মাস পর অটোমেটিকলি। একটা করে নোটিশ আসে। আচ্ছা লায়লা তো একটা কথা বলেছে যে আমার সাথে এত ঘটনা হওয়ার পরও প্রিন্স মামুনের কাছে যারা আসবে তারা পতিতানার মেয়ে ছাড়া আর কেউ না, সে বিষয়ে আপনার কি বলার আছে? এই বিষয়ে তো আমি ধিক্কার জানাই লায়লাকে, কারণ সে যে কথাগুলো বলছে এটা খুব বাজে কথা বলছে। কারণ আমার লাইফটা যেন একদম অগোছালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমার লাইফে যেন কেউ না আসে। দেখেন আমার কাছে ভালো মানুষ কেন আসবে? আমার কাছে পলাশ ভাই বসছে, পলাশ ভাই আমার অ্যাডভোকেট। এখন পলাশ ভাই আমার সাথে কেন আছে এটাও দেখতে পারবে না। পলাশ ভাইকে নিয়ে গালমন্দ করবে, তাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, তাকে কীভাবে বদনাম করবে, তাকে কীভাবে খারাপ বলবে। তখন পলাশ ভাই কী বলবে? যে মামুন সাহেব থাইকা তো আমার বদনাম হচ্ছে, মামুন সাহেব থাইকা তো আমার ক্ষতি হচ্ছে, আমার কেরিয়ার নষ্ট হচ্ছে, আমি মামুন সাহেব থাকবো না। এটা হচ্ছে লালার একটা মাইন্ড গেম। ও অনেক বড় একজন ম্যানিপুলেটর। ওর মতন মাস্টার মাইন্ডওয়ালা মহিলা আমি আমার দুনিয়াতে দেখি নাই। ও অনেক বুদ্ধিমতী, অনেক। এত বুদ্ধি ওর মাথায়, যদি ভালো কাজে লাগাইতো জীবনে অনেক ভালো কিছু করতে পারতো, কিন্তু তো শয়তান। আমরা একটা ভিডিওতে দেখছি মামুন ভাই ইয়াকে লায়লা আপনার উকিলকে ধন্যবাদ জানাইছে। ধন্যবাদ জানাবে, কত কিছু করবে, দেখবেন বৈশাখ খাওয়াই দিতেছে, হাত দিয়ে ধরে নলা খাওয়াই দিবে, হ্যাঁ ওইটাও করবে। এটা হচ্ছে ওর স্বার্থে যখন যেটা প্রয়োজন হবে ওই তখন ওইটাই করবে। ভাই লায়লাকে এখন আপনাকে চাই কি মনে হয়? আমার মনে হয় কিছু যায় আসে না। আমি লায়লাকে এটা চিনি না, এই মহিলাকে আমি চিনতে চাইও না। এরকম অশ্লীল মহিলা, এরকম বিকৃত মস্তিষ্কের মহিলাকে আমি চিনতে চাই না। আচ্ছা আপনি কি আপনার ধারায় লায়লা ভাইরাল হয়েছে, কিন্তু অভিযোগ করবো কেন? এটা তো বাস্তব। লায়লা বলছে যে আমি মামুনের দ্বারা ভাইরাল হইনি, মামুন আমাকে মারার পর আমি ভাইরাল হয়েছি। এটা নিয়ে কি বলবেন? ঠিক আছে, আমার মাইক খেয়ে ভাইরাল হতে তো অনেক বড় বিষয়। তাহলে যারা যারা ভাইরাল হতে চায় আমার কাছে মাইক খেতে আসুন। মামুন ভাই, আপনি কি লায়লার কাছে আর ফিরে যাবেন কিনা? কার কাছে? লায়লার কাছে আর ফিরে যাবেন কিনা? আল্লাহ হাওলা। একটু পরিষ্কার করবেন, একটু পরিষ্কার করবেন। ওইটা আমার ফালানো থুতু। মামুন ভাই, আমি একটা কথা বলতে চাই। বলেন। আপনি যখন ভিতরে ছিলেন তখন কি মোহনা কি আপনাকে দেখতে এসেছিল? আমি যখন কাস্টডিতে ছিলাম, জেলে ছিলাম, আমি প্রত্যেকবার যতবার কল দিছি ততবার আমি
মোহনাকে অনেক রিকোয়েস্ট করছি আমার সাথে দেখা করো। প্রথমবার আমি রিকোয়েস্ট করছি যে মোহনা আমি অনেক মিস করি তোমাকে, রাতের বেলা আমি আচমকা রাত 2টা-3টার দিকে দুঃস্বপ্ন দেখে আমি লাভ দিয়ে উঠতাম যে জানো আমি দুঃস্বপ্ন দেখি তোমাকে নিয়ে, আমি উল্টাপাল্টা দেখে আমি ভয় পাচ্ছি, আমি আতঙ্কে থাকি, আমাকে নিয়ে যাও, আমি তোমাকে খুব মিস করি, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে হাত করে ঘুমাইতে চাই, এরকম আমি বলছি ওরে প্রথম ঘটে। তো তখন ও বলছে এই নাটক না, অভিনয় না, মানে আমি কান্না করি, আমি কষ্ট পাই, এটা ওর কাছে অভিনয় মনে হয়, আমি কান্না করলে মনে হয় আমি নাকি, আমাকে বলে আমি নাকি অভিনয় করি, নাটক করি। এগুলো শোনার পর আমার অনেক কষ্ট পেয়েছি। আসলে একটা পুরুষ তো এত সহজে কান্না করে না, অনেক কষ্ট পাওয়ার পরেই কান্না করে, ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পাওয়ার পর কান্না করে। তা আমি জেল থেকে ভিতর থেকেও আমি কল দিয়ে কান্না করে বলতেছি আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া, আমি তো থাকছি, আমি সংশোধন হয়েছি, আমি অনেক কিছু বুঝতে পারছি, আমার কিছু রিয়েলাইজ করছি, নিয়ে যাও। ও বলে তুমি মামলা উঠানোর জন্য অভিনয় করতেছো, নাটক করছো, এটাই সেটা। তারপর থেকে আমি 2বার কথা বলছি, 2বারে একবারও বলি নাই যে আমার জামিন করাও, আমি শুধু বলছি যে আমার সাথে দেখা করো একবার, আমার জামিন লাগবে না, তোমার যখন ইচ্ছে হবে তখন তুমি আমাকে জামিন করাবে, আমার জামিন চাই না, আমি জেলেই থাকবো, তুমি শুধু আমার সাথে দেখা করো। তো এই 2বার কল করার পর 3rd টাইম আমার যখন কল করছি বলতেছে আমি গেছিলাম, তোমার সাথে দেখা করতে পারি নাই। তো এটা কতটুকু সত্য আমি জানি না, আমার একটা ভাই ব্রাদার আছে ও বললো আমাকে যেটা সত্য, কিন্তু ও গেছে আপনার লাস্ট টাইমগুলোতে 4টা বাজে 3টা বাজে, ওই টাইমগুলোতে আসলে সাক্ষাৎ করা যায় না। তো সাক্ষাৎ করতে গেছিল কিন্তু সাক্ষাৎ হয় নাই, আমাদের সাক্ষাৎ করে নাই আমার সাথে, জেলে আমার সাথে দেখা করেনি, কিন্তু ওনাকে গিয়েছিল দেখা করতে। মামুন ভাই